শীতের বিকেলে কলকাতার আলো একটু আলাদা হয়। রোদটা তির্যক হয়ে পড়ে, পুরনো বাড়ির দেওয়ালে একটা সোনালি আভা ছড়িয়ে যায়, আর বাতাসে একটা অদ্ভুত গন্ধ থাকে, কয়লার ধোঁয়া, শীতের শুকনো ধুলো, আর কোথাও কোথাও ভাজা তেলে ভাজার গন্ধ। উত্তর কলকাতার গলিগুলো এই সময় আরও বেশি নিজের মতো হয়ে ওঠে। সরু রাস্তা, পুরনো বাড়ির ঝুলন্ত বারান্দা, দেওয়ালে পলেস্তারা খসে পড়া, কোথাও একটা মন্দিরে সন্ধ্যার ঘণ্টা বাজছে, এইসব মিলিয়ে একটা পরিবেশ তৈরি হয় যেটা শুধু এই শহরেই সম্ভব। শ্যামবাজারের ৬ নম্বর গলির শেষ মাথায় ৩তলা বাড়িটা অনেক দিন ধরেই আছে। বাড়ির সামনে একটা বড় শিরীষ গাছ, যার পাতা শীতে ঝরে পড়ে ফুটপাত ঢেকে দেয়। বাড়ির দোতলায় রায়মশাইয়ের ফ্ল্যাট। ফ্ল্যাট বলতে দুটো ঘর, একটা ছোট রান্নাঘর আর একটা সরু বারান্দা, যেটা থেকে পাশের বাড়ির ছাদ দেখা যায়। আমার নাম প্রদীপ রায়চৌধুরী, বয়স ২৫, পেশায় সাংবাদিক, যদিও সেই সময় সাংবাদিকতা বলতে ছিল একটা ছোট্ট বাংলা দৈনিকে প্রুফ দেখা আর মাঝে মাঝে স্থানীয় খবর লেখা। মাইনে বলতে যা পাই তাতে মেসের ভাড়া আর খাওয়া হয়, বাকি থাকে না বিশেষ। কিন্তু সেটা নিয়ে তখন মাথা ব্যথা ছিল না। তখন মাথায় ছিল অন্য চিন্তা, কোনো একটা বড় স্টোরি খোঁজা, যেটা লিখলে মানুষ পড়বে। রায়মশাইয়ের বাড়িতে আমি প্রায়ই যেতাম। রায়মশাই আমার মামা, নীলাদ্রি রায়। বয়স তখন ৫৫ হবে, মাথায় রূপোর মতো পাকা চুল, চোখে সরু ফ্রেমের চশমা, গায়ে সবসময় একটা সাদা পাঞ্জাবি। প্রাক্তন সিবিআই অফিসার। বছর ৫ আগে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। কেন নিয়েছেন সেটা কখনো বলেননি, আমিও কখনো জিজ্ঞেস করিনি। রায়মশাইকে সেই ধরনের প্রশ্ন করা যায় না। তার ঘরে ঢুকলে প্রথমে যেটা নাকে আসে সেটা হলো তামাকের গন্ধ। তিনি পাইপ খান। সেই গন্ধটা ঘরের দেওয়ালে, বইয়ের পাতায়, পর্দায় মিশে গেছে। ঘরের একদিকে মেঝে থেকে ছাদ পর্যন্ত বইয়ের তাক, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, কিছু ইংরেজি ক্রাইম ফিকশন আর বেশ কিছু অপরাধ মনোবিজ্ঞানের বই। একটা পুরনো কাঠের টেবিল, যার উপর সবসময় একটা জিনিস থাকে, একটা ছোট্ট নীল মলাটের নোটবুক। সেই নোটবুকে রায়মশাই কি লেখেন সেটা কেউ জানে না। আমি একবার জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছিলেন, যা ভুলতে চাই না। এর বেশি কিছু বলেননি। সেদিন সেই শীতের বিকেলে আমি রায়মশাইয়ের বাড়িতে বসে চা খাচ্ছিলাম। বাইরে রোদ পড়ে আসছে। রায়মশাই আরাম কেদারায় বসে রবীন্দ্রনাথ পড়ছেন। পাইপে একটানা সরু ধোঁয়া উঠছে, ঘরে একটা অলস নীরবতা। এই নীরবতাটা আমার ভালো লাগে। কোনো প্রশ্ন করতে হয় না, কোনো কথা বলতে হয় না, শুধু বসে থাকা যায়। এই সময় দরজায় টোকা পড়ল। আমি উঠে দরজা খুললাম। দরজায় একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে, বয়স ৬০-এর কাছাকাছি, মাথায় পাতলা সাদা চুল, গালে কয়েকদিনের না কামানো সাদা দাড়ি, চোখে মোটা কাঁচের চশমা, যেটার একটা কাণ্ড আঠা দিয়ে জোড়া লাগানো, পরনে একটা ধূসর রঙের পুরনো সোয়েটার, যেটা একসময় হয়তো ভালো ছিল, পায়ে চামড়ার চটি। কিন্তু এই সব কিছুর আগে আমার চোখে পড়ল তার চোখ দুটো। সেখানে একটা ভয় ছিল, কিন্তু সেই ভয়টা সাধারণ ভয় নয়। সাধারণ মানুষ হঠাৎ কোনো বিপদে পড়লে যেভাবে ভয় পায়, সেই ভয়টা তাৎক্ষণিক, তীব্র। কিন্তু এই ভয়টা অনেক পুরনো, যেন অনেক দিন ধরে বহন করছেন, একটা ক্লান্ত গভীর ভয়। সেই ভয় যেটা মানুষ তখনই বহন করে যখন সে জানে বিপদটা কোথা থেকে আসছে, কিন্তু থামাতে পারছে না। রায়মশাই বই রেখে উঠলেন। তার মুখে একটা অদ্ভুত ভাব এলো, যেটা আমি আগে কখনো দেখিনি। কিছুটা উদ্বেগ, কিছুটা স্বস্তি, যেন অনেক দিন যা আশঙ্কা করছিলেন সেটা সামনে এসে দাঁড়িয়েছে। বললেন, নারায়ণ, এসো। নারায়ণ চক্রবর্তী, রায়মশাইয়ের ছেলেবেলার বন্ধু। একই পাড়ায় বড় হয়েছেন, একসাথে স্কুলে গেছেন। তারপর জীবন দুজনকে দুদিকে নিয়ে গেছে। রায়মশাই চলে গেছেন দিল্লিতে, সিবিআইতে। নারায়ণবাবু রয়ে গেছেন কলকাতায়, পড়িয়েছেন। ৩০ বছর কাশীপুর হাইস্কুলে বাংলা পড়িয়েছেন। ২ বছর আগে অবসর নিয়েছেন। স্ত্রী অনেক আগে মারা গেছেন, সন্তান নেই। শ্যামপুকুরের পুরনো বাড়িতে একা থাকেন, একজন দূর সম্পর্কের বোন মালতী দেবীকে নিয়ে। আমি তাকে আগে ২-১ বার দেখেছি, কিন্তু সেদিনের নারায়ণবাবুকে দেখে মনে হচ্ছিল মানুষটা যেন অনেক বেশি বুড়িয়ে গেছেন হঠাৎ করে। শুধু শরীরে নয়, চোখে মুখে একটা অবসাদ, যেন কোথাও থেকে বহুদূর হেঁটে এসেছেন। তিনি ভেতরে এলেন, চেয়ারে বসলেন।
আমি চা দিলাম। তিনি কাপ হাতে নিলেন, কিন্তু খেলেন না। কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। ঘরে শুধু বাইরের দুরাগত শব্দ, একটা রিকশার টুংটাং, কোথাও একটা কুকুরের ডাক। তারপর নারায়ণবাবু বললেন, নীলু, আমি মনে করি কেউ আমাকে মেরে ফেলতে চাইছে। ঘরে নীরবতা নামল। রায়মশাই তার নীল নোটবুকটা তুলে নিলেন। ধীরে ধীরে বললেন, কেন মনে করছ? নারায়ণবাবু চশমার কাঁচের ভেতর দিয়ে রায়মশাইয়ের দিকে তাকালেন। বললেন, কারণ আমি এমন কিছু জানি যা সে চায় না আমি জানি। রায়মশাই নোটবুকে কিছু লিখলেন। তারপর মুখ তুলে বললেন, কে সে? নারায়ণবাবু একটু থামলেন। দীর্ঘ একটা থামা, যেন ভেতরে ভেতরে একটা যুদ্ধ হচ্ছে। তারপর বললেন, এখনই বলতে পারব না, আর একটু নিশ্চিত হতে চাই আগে। রায়মশাই বললেন, কি জানো? নারায়ণবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, একটা পুরনো ঘটনা, অনেক পুরনো, যেটা অনেকে চায় পৃথিবী ভুলে যাক। তারপর উঠে পড়লেন। রায়মশাই বললেন, থাকো আজ রাতটা। নারায়ণবাবু মাথা নাড়লেন। বললেন, না, যেতে হবে। যাওয়ার আগে দরজার কাছে দাঁড়িয়ে একবার ঘুরলেন। মুখে একটা অদ্ভুত হাসি। বললেন, নীলু, যদি কিছু হয়ে যায় আমার ডায়েরিটা খোঁজো। তারপর সিঁড়ি দিয়ে নেমে গেলেন। আমি রায়মশাইয়ের দিকে তাকালাম। তিনি তখনও জানালার দিকে তাকিয়ে আছেন। নিচে নারায়ণবাবু গলিতে বেরিয়ে হাঁটছেন, ধীর পায়ে, একটু ঝুঁকে। আমি বললাম, ব্যাপারটা কি সিরিয়াস? রায়মশাই জানালা থেকে চোখ না সরিয়ে বললেন, নারায়ণ কখনো অকারণে ভয় পায় না। সেই রাতে আমি মেসে ফিরলাম, কিন্তু ঘুম হল না ঠিকঠাক। নারায়ণবাবুর সেই চোখ দুটো মাথায় থেকে গেল, সেই ক্লান্ত পুরনো ভয়। 3 দিন পরে খবরটা এলো। সকালে রায়মশায়ের ফোন পেলাম। তিনি বললেন, আজকের কাগজ দেখেছ? দেখিনি। দৌড়ে পাড়ার দোকান থেকে কাগজ কিনে আনলাম। 3 নম্বর পাতা একটা ছোট্ট খবর। বাগবাজার ঘাটের কাছে একজন বৃদ্ধের মৃতদেহ উদ্ধার। পরিচয় নারায়ণ চক্রবর্তী, বয়স 62, শ্যামপুকুর নিবাসী। হার্ট অ্যাটাক বলে প্রাথমিক অনুমান। আমি রায়মশায়ের বাড়ি গেলাম। তিনি তখনই মর্গে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। মর্গটা মেডিকেল কলেজের পাশে, একটা পুরনো বিল্ডিং। ভেতরে ঢুকলে একটা তীব্র গন্ধ আসে, ফরম্যালিন আর কিছু একটার মিশ্রণ। সেই গন্ধ একবার নাকে ঢুকলে সহজে ভোলা যায় না। রায়মশাই অনেকক্ষণ নারায়ণবাবুর শরীর পরীক্ষা করলেন। একটা কথাও বললেন না, শুধু দেখলেন মুখ, হাত, পা, জুতো। নীল নোটবুকে কিছু একটা লিখলেন। ফেরার পথে ট্র্যাম ধরলাম। বাইরে শীতের সকালের রোদ। ট্র্যামের দুলুনিতে রায়মশাই চুপ করে বসে আছেন। আমি আর থাকতে পারলাম না। জিজ্ঞেস করলাম, কিছু পেলেন? রায়মশাই বললেন, 3টে জিনিস আমাকে ভাবাচ্ছে প্রদীপ। আমি বললাম, কি কি? তিনি বললেন, প্রথমত নারায়ণের জুতোর তলায় লাল মাটি লেগে আছে। বাগবাজার ঘাটের আশেপাশে লাল মাটির কোনো জায়গা নেই। কলকাতার এই অংশে সেই মাটি নেই। তার মানে সে মরার আগে অন্য কোথাও গিয়েছিল। দ্বিতীয়ত, তার ডান হাতের মুঠো আধা বন্ধ, আঙুলগুলো সামান্য বাঁকানো, যেন কিছু একটা ধরেছিলেন, কেউ নিয়ে গেছে। হার্ট অ্যাটাকে মানুষ সাধারণত বুকে হাত দেয়, মুঠো বন্ধ করে পড়ে থাকে না। আমি বললাম, আর তৃতীয়টা? রায়মশাই বললেন, তার বাড়িতে ডায়েরি নেই। আমি বললাম, হয়তো রাখার অভ্যেস ছেড়ে দিয়েছিলেন। রায়মশাই বললেন, 40 বছর ধরে প্রতিদিন ডায়েরি লিখেছে নারায়ণ। আমি জানি, ছেলেবেলা থেকে দেখেছি। সে স্কুলে ফার্স্ট হলে ডায়েরিতে লিখত, পরীক্ষায় খারাপ করলে ডায়েরিতে লিখত, বিয়ের দিনের কথা ডায়েরিতে লিখেছিল, স্ত্রীর মৃত্যুর দিনেও লিখেছিল। এমন মানুষ হঠাৎ ছেড়ে দেয় না। ট্র্যাম একটা স্টপে থামল। বাইরে একদল স্কুলের ছেলে উঠল। তাদের হইচই, ব্যাগের শব্দ। রায়মশাই চুপ করে বসে রইলেন। রায়মশাই বললেন, তাহলে ডায়েরিটা কেউ নিয়ে গেছে, এবং সেই লোকটাই জানে নারায়ণ আসলে কিভাবে মরেছে। পরদিন সকালে আমরা গেলাম কাশীপুর হাই স্কুলে। স্কুলটা একটা পুরনো দোতলা বিল্ডিং, সামনে ছোট্ট মাঠ, দেওয়ালে অনেক পুরনো বাংলা ভাষায় কিছু বাণী লেখা। ঢুকতে গেলে গেটে একজন দারোয়ান বসে থাকেন।
আমরা বললাম প্রধান শিক্ষকের সাথে দেখা করতে এসেছি। প্রধান শিক্ষক অরুণ ঘোষ, বয়স ৫৫-র কাছাকাছি, মোটা শরীর, মাথায় কম চুল, গলায় একটা পাতলা সোয়েটার। তিনি আমাদের বসালেন, চা আনালেন। নারায়ণবাবুর কথা উঠতেই তার চোখ ভিজে গেল। বললেন, অসাধারণ মানুষ ছিলেন, ৩০ বছর এই স্কুলে পড়িয়েছেন, কত ছাত্র তৈরি করেছেন, ছাত্ররা ভালোবাসত, আমরাও। একটু থামলেন, তারপর বললেন, অবসরের পরেও মাঝে মাঝে আসতেন, বলতেন স্কুল দেখতে আসি। রায়মশাই বললেন, শেষ কয়েক সপ্তাহ কেমন ছিলেন তিনি? অরুণবাবু একটু থামলেন, কপালে ভাঁজ পড়ল। বললেন, সেটাই অদ্ভুত। শেষ মাস দেড়েক ধরে কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিলেন। আগে আসলে গল্প করতেন, হাসতেন, কিন্তু শেষ দিকে আসতেন, চুপ করে বসে থাকতেন, চলে যেতেন। একদিন একটা কথা বললেন, পুরনো পাপ কখনো মরে না। রায়মশাই নোটবুকে লিখলেন। স্কুলের অন্য শিক্ষকদের সাথেও কথা বললাম, বেশিরভাগ বললেন একই কথা। শেষের দিকে নারায়ণবাবু অন্যরকম হয়ে গিয়েছিলেন। একজন সুনীলবাবু, বয়স্ক, চুলে পাক ধরেছে, একটু ইতস্তত করে বললেন, নারায়ণদা একবার আমাকে বললেন কেউ তাকে ফলো করছে বলে মনে হচ্ছে, রাস্তায় বেরোলে পেছনে কেউ আসছে। আমি বলেছিলাম বয়সের জন্য সন্দেহ হচ্ছে, কিন্তু তিনি খুব নিশ্চিত ছিলেন। ফেরার পথে রিকশায় বসে রায়মশাই বললেন, নারায়ণ কি জানত প্রদীপ? সেটাই মূল প্রশ্ন। সে বলেছিল পুরনো পাপের কথা। পুরনো মানে কতটা পুরনো? আমি বললাম, ৩০ বছর, স্কুলের সময়কার কিছু। রায়মশাই আমার দিকে তাকালেন একটু, তারপর বললেন, হতে পারে। সেদিন বিকেলে আমরা গেলাম নারায়ণবাবুর বাড়িতে। শ্যামপুকুরের একটা পুরনো বাড়ি, সরু গলির ভেতরে, ৩ তলা বাড়ি, নিচে একটা মুদির দোকান, উপরে বাসস্থান। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেওয়ালে পুরনো ক্যালেন্ডার, একটা ধুলো পড়া বিদ্যাসাগরের ছবি। দোতলায় মালতী দেবী দরজা খুললেন। বয়স ৫০-এর কাছাকাছি, শাড়ি পরা, চুলে সাদার ছোঁয়া আছে, কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম, চোখে জলের চিহ্ন নেই বিশেষ। হয়তো কেঁদেছেন, কিন্তু এখন আর কাঁদছেন না। আমাদের ড্রয়িং রুমে নিলেন। পুরনো কাঠের সোফা, মাঝখানে একটা কাঁচের টেবিল, দেওয়ালে নারায়ণবাবুর একটা পুরনো ছবি, তরুণ বয়সের, চুলে কালো, মুখে হাসি। সেই হাসিটা দেখে একটু বুকে লাগল। রায়মশাই বললেন, মালতীদি, নারায়ণদার কোনো পুরনো কাগজপত্র, চিঠিপত্র আছে কিছু? মালতী দেবী বললেন, আছে নিশ্চয়ই, কিন্তু এখনও ঘাঁটিনি, দাদার ঘরে সব আছে। রায়মশাই বললেন, ডায়েরিগুলো কোথায়? পুরনো ডায়েরি। মালতী দেবী একটু যেন চমকালেন, খুব সামান্য, কিন্তু রায়মশাই সেটা দেখলেন, আমিও দেখলাম। তারপর বললেন, ডায়েরি? জানি না তো, দাদা কখনো ডায়েরি রাখতেন বলে তো জানতাম না। রায়মশাই তার দিকে সরাসরি তাকালেন, কিছু বললেন না। সেই চাহনিটা এমন যে মানুষ অস্বস্তি না পেরে পারে না। মালতী দেবীর হাত দুটো কোলের ওপর একটু বেশিই শক্ত হয়ে গেল। রায়মশাই বললেন, আচ্ছা, আর কিছু না। উঠে পড়লেন। বাড়ি থেকে বেরিয়ে আমি বললাম, তিনি মিথ্যে বললেন। রায়মশাই বললেন, হয়তো, কিন্তু হয়তো তিনিও সব জানেন না। একটু থামলেন, তারপর বললেন, মালতীদি জানেন ডায়েরি ছিল, কিন্তু এখন নেই, এটা তিনি বলতে চাইছেন না। আমি বললাম, কেন? রায়মশাই বললেন, ভয়। সেই রাতে রায়মশাই নারায়ণবাবুর পুরনো মোবাইল ফোনের রেকর্ড সংগ্রহ করলেন। পুলিশের একজন পুরনো পরিচিত ডিএস রাহার মাধ্যমে কলের তালিকা পেলেন। একটা নম্বর বারবার এসেছে, গত ৩ সপ্তাহে ১৭ বার, কখনো রাতে, কখনো ভোরে। কিন্তু নম্বরটা রেজিস্টার্ড নয়, কারো নামে নেই, একটা প্রিপেড সিম। রায়মশাই সেই নম্বরটা নোটবুকে লিখলেন, তারপর অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। পাইপে ধোঁয়া উঠছে, ঘরে নীরবতা। আমি বললাম, এই নম্বর থেকে কে ফোন করেছিল? রায়মশাই বললেন, এটাই চাবিকাঠি।
পরদিন আমরা সেই প্রিপেড সিমের সূত্র ধরে বউবাজারের একটা মোবাইলের দোকানে গেলাম। দোকানদার একটু বয়স্ক মানুষ। প্রথমে কিছু মনে করতে পারলেন না। রায়মশাই তারিখটা বললেন। দোকানদার একটু ভাবলেন। তারপর বললেন, হ্যাঁ, মনে পড়ছে। একজন মধ্যবয়স্ক ভদ্রলোক কিনেছিলেন। ভালো পোশাক পরা, গায়ে একটা ভালো কোট, হাতে একটা সোনার আংটি, বেশ মোটা আংটি। রায়মশাই নোটবুক বন্ধ করলেন। গলিতে বেরিয়ে বললেন, সুব্রত মজুমদার। আমি বললাম, কে? রায়মশাই বললেন, নারায়ণের প্রাক্তন ছাত্র, ডান হাতে একটা মোটা সোনার আংটি পরে সবসময়, এখন পার্ক স্ট্রিটে অফিস, রিয়েল এস্টেটের ব্যবসা। আমি বললাম, কিন্তু আপনি নিশ্চিত হলেন কিভাবে? রায়মশাই বললেন, এখনও হইনি, অনুমান করছি। একটু থেমে বললেন, কিন্তু অনুমানটা ভুল হওয়ার সম্ভাবনা কম। পরদিন সকালে রায়মশাই বললেন, আজ কোথাও যেতে হবে না, তুমি বাড়ি যাও। আমি অবাক হলাম, বললাম, কেন? তিনি বললেন, কিছু পড়তে হবে, একা। দুদিন তার কোনো খোঁজ নিলাম না। তৃতীয় দিন সকালে গেলাম, দেখি রায়মশাইয়ের ঘরে টেবিলের ওপর পুরনো কাগজের স্তূপ, পত্রিকার পাতা হলদে হয়ে গেছে। তারিখ দেখলাম ১৯৭১ সাল। রায়মশাই আরাম কেদারায় বসে আছেন, চোখে ক্লান্তির ছাপ, মনে হচ্ছে দুদিন বেশি ঘুমোননি। আমি বললাম, কি খুঁজছেন এতে? রায়মশাই বললেন, যা কেউ ৫০ বছর ধরে লুকিয়ে রাখতে চেয়েছিল। আরও ঘণ্টাখানেক পরে রায়মশাই একটা পত্রিকার পাতায় আঙুল রাখলেন, বললেন, এইখানে। আমি ঝুঁকে পড়লাম। একটা ছোট্ট খবর, ১৯৭১ সালের নভেম্বর মাসের, কাশীপুর হাইস্কুলের একজন শিক্ষকের মৃত্যুর খবর। নাম হরিপদ সেন, বয়স ৩২, মাত্র ২ বছর আগে চাকরিতে ঢুকেছিলেন, বিবাহ করেছিলেন, একটা ছোট্ট মেয়ে ছিল। একটু থামলেন, তারপর বললেন, হরিপদ সেন, কাশীপুর হাইস্কুলের অঙ্কের মাস্টার, বয়স ৩২, মাত্র ২ বছর আগে চাকরিতে ঢুকেছিলেন, বিবাহ করেছিলেন, একটা ছোট্ট মেয়ে ছিল। একটু থামলেন, তারপর বললেন, সেই সময় স্কুলে একটা ঘটনা হয়েছিল। পরীক্ষার আগের রাতে কিছু ছাত্র স্কুলে ঢুকে প্রশ্নপত্র চুরি করতে গিয়েছিল। হরিপদবাবু রাতে কাজ সেরে স্কুল থেকে বেরোচ্ছিলেন। তৃতীয় তলায় আলো দেখে উঠে যান। ছেলেগুলোকে দেখে ফেলেন, ধস্তাধস্তি হয়। পরদিন সকাল। রায়মশাই ইতিমধ্যেই কার্ড শুরু করে দিয়েছেন। তিনি পুরনো স্কুল রেকর্ড, ভোটার তালিকা, সরকারি ডেটাবেস সব ঘেঁটে বের করলেন ২ নামের বর্তমান পরিচয়। প্রথম নাম অমিতাভ দত্ত, সল্টলেকে বড় আইটি কোম্পানির মালিক। শহরের অনেক বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ আছে। দ্বিতীয় নাম অশোক লাহিড়ী, পিডব্লিউডির অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, দক্ষিণ কলকাতায় বাড়ি। আমি বললাম, তারা কি জানে সুব্রত ধরা পড়েছে? রায়মশাই পাইপে আগুন দিলেন। এখনও না, তিনি ধোঁয়া ছাড়লেন, কিন্তু খুব শিগগিরই জানবে। অশোকবাবু দীর্ঘশ্বাস ফেললেন। আমরা ছেলে মানুষ ছিলাম, বোকা, বেপরোয়া। তিনি বলতে শুরু করলেন, সেদিন আমরা ৩ জন স্কুলে ঢুকেছিলাম প্রশ্নপত্র চুরি করতে। আমি বললাম, আইডিয়া কার ছিল? সুব্রতের। তিনি একটু থামলেন। হরিপদবাবু আলো দেখে ওপরে উঠে আসেন, আমাদের ধরে ফেলেন। ঘরের ভেতর নিস্তব্ধতা। অশোকবাবু ধীরে বললেন, সুব্রত ভয় পেয়ে যায়, ধস্তাধস্তি শুরু হয়। তিনি হাত দিয়ে একটা ঠেলার ভঙ্গি করলেন। তারপর হরিপদবাবু সিঁড়ি থেকে পড়ে যান। আমি বললাম, আপনারা পুলিশকে কিছু বলেননি কেন? অশোকবাবু তিক্তভাবে হাসলেন। আমাদের পরিবার প্রভাবশালী ছিল। স্কুলের হেডমাস্টার চুপ করে যান, পুলিশও চুপ থাকে। তিনি ধীরে বললেন, কিন্তু নারায়ণ সব দেখেছিল। অমিতাভ দত্ত। সেদিন সন্ধ্যায় আমরা গেলাম সল্টলেক, সেক্টর 5, উঁচু কাঁচের বিল্ডিং। অমিতাভ দত্ত এখন সফল মানুষ,
40 বছরের পরিশ্রমের ফল। আমাদের সামনে বসে তিনি খুব আত্মবিশ্বাসী দেখাচ্ছিলেন। কিন্তু যখন রায়মশাই বললেন, হরিপদ সেন, তখন তার চোখে একটা ভয় ঝলকে উঠল। একই ভয় যেটা আমি প্রথম দেখেছিলাম নারায়ণ চক্রবর্তীর চোখে। অমিতাভ অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, সুব্রত ধরা পড়েছে? রায়মশাই বললেন, হ্যাঁ। অমিতাভ চোখ বন্ধ করলেন। মনে হল যেন বহু বছরের একটা ভার নড়ে উঠেছে। স্বীকারোক্তি। অমিতাভ বললেন, সুব্রত সবকিছু চালাত, আমরা ওর কথা শুনতাম। তিনি ধীরে বললেন, হরিপদবাবু পড়ে যাওয়ার পর আমরা সবাই পালিয়ে যাই। আমি বললাম, আপনি কি জানতেন নারায়ণ সব দেখেছে? তিনি মাথা নাড়লেন, না, কিন্তু গত কয়েক মাস ধরে সুব্রত খুব অস্থির হয়ে উঠেছিল। নীল নোটবুক। রাতে আমরা আবার রায়মশাইয়ের ঘরে। টেবিলের ওপর নারায়ণের ডায়েরি। রায়মশাই তার ছোট নীল নোটবুক খুললেন। 3টে নাম লিখলেন, সুব্রত মজুমদার, অমিতাভ দত্ত, অশোক লাহিড়ী। তারপর তিনি ধীরে বললেন, দেখলে প্রদীপ, পাপ কখনো মরে না। বাইরে কলকাতার রাত, দূরে একটা ট্রাম যাচ্ছে, শহর ঘুমিয়ে পড়ছে, কিন্তু নীলাদ্রি রায়ের নোটবুকে আবার একটা পুরনো সত্যি জেগে উঠেছে।